হ্যাঁ অভিনব। বাবা মনে হচ্ছে ওরা আমাকে খুঁজে বার করেছে। কি? হ্যাঁ আমি এক্ষুনি হোটেলের বাইরে পুলিশের জিপ দেখেছি। দেখো অভিনব, ঘাবড়িও না, হতে পারে ওরা অন্য কোনো কাজে এসেছে। আর অন্য বটলু কি করবো আমি? দেখো বাবা, মনে সাহস রাখো। আমি আছি তো তোমার সাথে। দরজায় কেউ আছে। দেখো তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। হাঁপিয়ে গেছি বাবা পালাতে পালাতে। প্লিজ গেট মি আউট অফ হিয়ার প্লিজ। দেখো তুমি চিন্তা করো না, সবকিছু আমার উপর ছাড়ো। কার ফোন ছিল? গোল্ডির ফোন ছিল। ও ও বাড়ি কেন আসছে না? রাত হয়ে গেছে দময়ন্তী, যাও শুয়ে পড়ো। এতদিন ধরে তোমরা দুজন আমার কাছে কি লুকোচ্ছো? কিছু বলছো না কেন? আমি বলেছি না কিচ্ছু হয়নি, যাও শুয়ে পড়ো। হাউসকিপিং। কি দরকার? তোয়ালে বদলাতে হবে স্যার, 2 মিনিট লাগবে। দরকার নেই, যাও। কিন্তু স্যার বললাম তো দরকার নেই, যাও। স্যার অ্যাটলিস্ট সকালের খাবারের টাকাটা দিয়ে দিন। যদি কিচেন বন্ধ হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। মিস্টার অভিনব শেখাওয়াত, তোমাকে গ্রেফতার করা হলো। হ্যালো, একটা ভালো খবর আছে টং স্যার। অভিনব শেখাওয়াত জয়পুরের লজে ধরা পড়েছে। আরে বাস, এবার উট পাহাড়ের নিচে এসেছে। করমবীর শেখাওয়াত, এবারে তুমি কি করবে? পুলিশ আমার ছেলের কাছে গেল কি করে? জানি না স্যার, আমি তো পুরো চেষ্টা করেছিলাম ব্যাপারটাকে। যথেষ্ট চেষ্টা করনি, কথা দিয়েছিলে তুমি 10 দিনের মধ্যে এই কেসটা মিটিয়ে দেব, আপনার ছেলে বাড়িতেই থাকবে। কোথায় গেল সেই কথা? স্যার আমি ব্যাস, তোমার অজুহাত শোনার জন্য সময় নেই আমার কাছে। এখন চলো থানায়, অভিনবর বেল করাতে হবে। বেল হবে না স্যার। ইনফ্যাক্ট স্যার আমি এক্ষুনি পুলিশ স্টেশন থেকেই আসছি। ভীষণই স্ট্রং কেস ওরা তৈরি করেছে আপনার ছেলের বিরুদ্ধে। স্যার এখন কোনো আশা নেই। কি কি বললে তুমি? আই এম সরি স্যার, আমি এখন এই কেসে কিচ্ছু করতে পারবো না। তাহলে এখানে কি করছো তুমি? বেরিয়ে যাও। সুন্দর সিং গুন্ডেচা, রাজস্থানের সবচেয়ে বড় উকিল। গেট লস্ট, আউট। পুলিশ? গোল্ডি কি পুলিশ ধরেছে? আমার গোল্ডি এতখানি বিপদের মধ্যে ছিল, আর এতদিন ধরে তুমি আমাকে কিছুই বলনি। একটা ছেলেকে তো হারিয়েছি তোমার জেদের জন্য, আর একজনকেও হারাতে চাই না। দময়ন্তী, আমি গোল্ডির কিচ্ছু হতে দেবো না। কি করে? তোমার শেষ আশাটুকুও তো চলে গেছে মুখ ফিরিয়ে। এখন একটা ভরসাই আছে, যদি তোমার মনে আমাদের সম্পর্কের এতটুকু মূল্য থাকে তাহলে নিজের অহংকার ভুলে টিকে নাও তাকে। দেখো না, আমি আর চুপ থাকবো না। ওই বাড়ির বড় ছেলে
বিপদের সময় নিজের রক্তই কাজে আসে। হয়তো একজন বাবার নিজের ছেলেকে প্রয়োজন নেই, কিন্তু এক মায়ের আছে। একজন ভাইয়ের নিজের বড় ভাইকে প্রয়োজন। অভিনব, চলে যাও এখান থেকে। অভিনব শোনো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না বরখা, চলে যাও এখান থেকে। অভিনব তুমি বোঝার কেন চেষ্টা করছো না? কি চাই তোমার? আমার বিশ্বাস ভাঙার পরও কি চাই তোমার? যাও এখান থেকে। যদি তোমার মনে আমাদের সম্পর্কের এতটুকু মূল্য থাকে, তাহলে নিজের অহংকার ভুলে ডেকে না ওকে। ওই বাড়ির বড় ছেলে, বিপদের সময় নিজের রক্তই কাজে আসে। হ্যালো হ্যালো, মিস্টার কেডি পাঠক, আপনি কি জয়পুরে আসতে পারবেন? যদি আসতে পারেন তো কালকেই চলে আসুন। সকালে। যদি এটাই তোমার সিদ্ধান্ত হয়, তাহলে এখন আমার সিদ্ধান্ত শোনো। আজকের পর না এই বাড়ি তোমার, না আমার ব্যবসা, না আমার নাম। তুমি আর করণবীর শিখাওয়াতের ছেলে নও। চলে যাও। এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ। অপমান করে ওকে এ বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। 12 বছর ধরে আসেনি, আসবে না। ও আসবে না। 12 বছর কেন আসিসনি কুট্টু, আমার সোনা? এসে গেছো তুমি। আমার তোমাকে প্রয়োজন নেই। বড় বড় লয়ার আছে আমার কাছে। আমি তো তোমাকে ডাকতেও চাইনি। তোমার মা দিব্যি দিয়ে দিলেন। যদি এখনো না বলতে চাও, তুমি না বলতেই পারো। আমি কোনো অন্য লয়ারকে নিযুক্ত করব এই কেসটার জন্য। কোন কেসে? আমার ছেলে অভিনবকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কবে, কোথায়, কেন, কি করে এসব বলার মতন সময় নেই আমার কাছে। অভিনবকে টঙ্ক রোড পুলিশ থানায় রাখা হয়েছে। যাও ওখানে গিয়ে ওর সঙ্গে দেখা করো, ও বলে দেবে। দাঁড়াও, আমি তোমার কোনো দয়া চাই না। তোমার ফিস যা হয় আমার পিএ মিশ্রকে বলে দিও। শুনানির আগে তুমি পুরো টাকাটাই পেয়ে যাবে। যেটা দরকার হয় করো। আমি আমার ছেলে অভিনবকে মুক্ত দেখতে চাই। একমাত্র সন্তান আমার। আফটার অল মাই অনলি সান।
অভিনব, দাদা, আমি ফেসে গেছি। আমি কিছু শান্ত হও অভিনব। আমি কাউকে আরে বসো এখানে, আমি বসো বসো। কান্না বন্ধ কর, আর শুরু থেকে বল কি কি হয়েছিল। ওই বরখাকে তুমি চেনো তো? আমার হবু স্ত্রী। এই 6 মাস আগে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল। ও ও মা চাইছিল যে তোমাকে এঙ্গেজমেন্টে ডাকতে, কিন্তু বাবা। এই সমস্ত বিষয় ভুলে যা, কি হয়েছিল এটা বল। বুঝতে পারছি না এগুলো কি করে হলো। আমার 1 মাস পরেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আমি 15 দিন আগের কথা বলছি। আমি বললাম যে সিনেমা দেখতে চাই, চলো। ও আমাকে বললো যে আমি বন্ধুর এঙ্গেজমেন্টে যেতে চাই। আমি বললাম যাও। আমি আমার বন্ধুদের সঙ্গে ওই ক্লাবে চলে গেলাম, আর ক্লাবে দেরি হয়ে গেল। রাতে যখন আমি ঘরে ফিরছিলাম, তখন আমি ওর গাড়িটা আমের রোডের রাস্তায় দেখি। বরখার গাড়ি? বরখা আমাকে মিথ্যে বলেছিল, ও কোনো পুরুষের সঙ্গে ছিল, কিন্তু তার মুখটা আমি ঠিক করে দেখতে পাইনি। আমি চিন্তায় পড়ে যাই, ভাবলাম ওর সামনে যাই, কিন্তু তারপর ভাবলাম আরেকটা উপায় আছে, সত্যিটা জানা। বউকে ফলো করতে হবে। হবু স্ত্রীর হয়ে যাবে, কিন্তু যদি কিছু থাকে তো তাহলে আমার প্রুফ চাই, বুঝেছো? পেয়ে যাবেন স্যারজি, ফুল প্রুফ পেয়ে যাবেন আপনি। ঈশ্বর করুন আপনার সন্দেহ যেন মিথ্যে হয়। আসলে কি জানেন, সম্পর্ক ভেঙে যাওয়া দেখতে আমার খুব খারাপ লাগে। আর তারপর ঠিক তার 3 দিন পর আই এম সরি স্যার, আপনার সন্দেহই সত্যি। কি নাম ওর? বরখা। সরি, জগদীশ খুল্লার ওর নাম। জগদীশ খুল্লার? আগে খুব নাম করা লোক, এই শহরের ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার উনি। বিল্ডিং এর সমস্ত প্রজেক্ট উনিই করান। থাকে কোথায়? আমাদের অমর রোডে গলিমার ময়দানে ওনার বাড়ি আছে, C35। স্যার এই ফটোগুলো স্যার। তুই কুল্লারের বাড়ির ঠিকানাটা কেন চেয়েছিলি? গেছিলি তুই ওখানে? হ্যাঁ, আমি ভেবেছিলাম কুল্লারের 12টা বাজিয়ে আসি, কিন্তু যখন ওখানে পৌঁছলাম তখন বুঝলাম প্রথমে আমার বরখার সাথে কথা বলা উচিত, ওকে জিজ্ঞেস করা উচিত। পিক আপ দ্য ফোন বরখা, কাম অন, কাম অন, পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন, ড্যাম ইট, পিক আপ দ্য ফোন বরখা। কুল্লারের সাথে আছো তাই না? তারপর সেই রাতে আমি আমার বন্ধু রায়ালের বাড়ি চলে গেলাম, ওকে বরখার বিশ্বাসঘাতকতার ব্যাপারে বলতে। এবার থেমে যা ভাই গোল্ডি। কি করে থামবো? আমাকে ঠকিয়েছে ও, আমাকে। প্রাণে মেরে ফেলবো ওকে আমি। এটা করে তুই কি পাবি? আমি তো বরং বলি তুই খুব লাকি, বিয়ের আগে তুই সব জানতে পারলি। ছেড়ে দে বরখাকে। ছেড়ে দেবো কি করে ভাই? ছেড়ে দেবো কি করে? আমাকে গাধা পেয়েছিস নাকি? অভিনব শেখাওয়াত নাম আমার। কেউ আমাকে ঠকিয়ে যেতে পারবে না। ওই খুল্লার আর কমিশনারের তো আমি মেরে ফেলবো। গোল্ডি শোন।
কি খবর দেওয়ার আছে? আপনি কোথায় আছেন স্যার? কেন? পুলিশ আপনাকে খুঁজছে। এই কিছুক্ষণ আগে জগদীশ কুল্লারকে কে গুলি করে দিয়েছে। ওখানে আপনার বিরুদ্ধে প্রমাণও পেয়েছে। কি হয়েছে গোল্ডি? কি হয়েছে গোল্ডি? হ্যাঁ, কুল্লার। কি হয়েছে কুল্লারের? বাবা, পুলিশ খুঁজছে আমাকে। ইউ ইডিয়েট! কি দরকার ছিল ওই লোকটার বাড়িতে যাওয়া? তুই জানিস না ওর আর আমার? যাক, এখন শোন, তুই কোথায়? রাহিলের বাড়িতে? তো ঠিক আছে, ওখান থেকে বেরো আর আজমের পৌঁছে যা, শুক্লবাবুর গেস্ট হাউসে। আর কেউ যেন জানতে না পারে যে তুই কোথায় আছিস, যতক্ষণ আমি এই মামলাটাকে মিটিয়ে দিতে না পারি। আর তুই আজমির যাওয়ার জন্য বেরিয়েছিস সেটা যেন কেউ না জানতে পারে, ঠিক আছে? আমি সবকিছু সামলে নেব। তারপর দিল্লি থেকে আজমের, আজমের থেকে জয়পুর, জয়পুর থেকে উদয়পুর, খালি পালিয়ে বেরোলাম, লুকিয়ে থাকলাম এই ভয় যাতে ধরা না পড়ে যাই। আমি পালাতে চাইছিলাম না, কিন্তু বাবার বলায় আমি পালালাম। আর এখন তো আরো খারাপ হয়ে গেল না দাদা? সবাই এটাই ভাবছে যে আমি খুন করে পালিয়েছি। দাদা প্লিজ বাঁচাও আমাকে, সেভ মি প্লিজ, কারণ একমাত্র তুমি যে আমাকে বাঁচাতে পারবে। আর ছোটবেলা থেকে তুমি আমাকে বাঁচিয়েছো। মনে আছে স্কুলে একবার প্রিন্সিপাল আমাকে পানিশ করেছিলেন এই এই অপরাধে যে আমি দেয়ালে কিছু লিখেছিলাম, তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। এইটা প্রমাণ করে যে ওই লেখাটা আমার নয়। দাদা, আমি তখনও নির্দোষ ছিলাম, আর আজও নির্দোষ আমি। মায়ের দিব্যি করে বলছি। ডোন্ট ওয়ারি, কিচ্ছু হতে দেবো না তোর। আচ্ছা, একটা কথা বল, ফরেনসিক্স অনুযায়ী কুল্লারের হত্যা 9টার সময় হয়েছিল। 9টার সময় তো তুই তোর বন্ধুর সঙ্গে ছিলে, কি নাম যেন? রাহিল খান। 9টা থেকে প্রায় 11টা পর্যন্ত আমি ওখানে ছিলাম দাদা। শিওর? হ্যাঁ। না, সাক্ষীর প্রয়োজন পড়বে এখানে। হ্যাঁ বরুণ, যত দ্রুত সম্ভব জয়পুরে চলে আয়। হ্যাঁ স্যার। কি? অভিনব বলছে ওই রাতেও আমার বাড়িতে ছিল? আই এম সরি, কিন্তু এটা মিথ্যে। ওই রাতে আমি বাড়িতে একা ছিলাম। ইনফ্যাক্ট অভিনব এসেছিল কিন্তু সন্ধে মোটামুটি 6টার সময়, আর 8টার সময় ও তো বেরিয়ে গেছিল। 8টার সময়? ডট 8টার সময়? কারণ জগদীশ কুল্লারের মার্ডার 9টার সময় হয়েছিল। আগে হ্যাঁ, 8টার সময়। কিন্তু অভিনব তো অন্য কিছু বলছে। দেখুন, মানছি অভিনব আমার বন্ধু, কলেজে একসঙ্গে পড়াশোনা করেছি, কিন্তু এটার মানে এই নয় যে আমি ওকে বাঁচাতে গিয়ে নিজে ফেঁসে যাই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মি। আই আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ। যেই রাতে যখন সাহেবকে খুন করা হয় সেই রাতে আমি গেটের বাইরেই ছিলাম। আর ঘরের ভেতরে কে ছিল? কেউ তোমার সাহেবের কাছে এসেছিল? আগে সাহেবের সঙ্গে দেখা করতে একটা লোক এসেছিল। কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান, এইভাবে আপনি ভেতরে যেতে পারবেন? তোমার সাহেবই আমায় ডেকেছে, দেখেছো? ব্যাপারটা কোটি টাকা, বুঝলে কি না? যাও, সরে যাও। এত জোরে ধাক্কা মেরেছিল না সাহেব যে আমার হাতই কেটে যায়। আর এখন তো এটা দেখে যে কোনো মূর্খও বলতে পারে যে আমাদের সাহেবকে ওই ছেলেটাই মেরেছে। আর আদালতে আমি ছাড়বো না ওকে, সব সত্যিটা বলেই ছাড়বো। গেল ওই ছেলেটা এবার।
থ্যাঙ্কস। জানি না এসব কি হচ্ছে। আমার আর অভিনবের তো 3 মাসের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল, আর তারপর এসব। এইসব আপনার জগদীশ কুল্লারের সঙ্গে দেখা করার আগে ভাবা উচিত ছিল। কিন্তু আমি জগদীশ কুল্লারকে চিনি না, আমি ওর সাথে কখনো দেখাই করিনি। বরখা দেবী, অভিনব একজন চরকে রেখেছিল, লস্কর সিং। লস্কর সিং বয়ানে এটা বলেছে যে ও একবার নয় অনেকবার আপনাকে আর কুল্লার সাহেবকে একসঙ্গে দেখেছেন। কেবল এতটাই নয়, আপনাদের দুজনের বেশ কয়েকটা ছবিও তুলেছিল, যেটা ও অভিনবকেও দেখিয়েছে। মিথ্যে বলছে লস্কর সিং। আমার কোনো সম্পর্ক নেই জগদীশ কুল্লারের সঙ্গে। আর জানি না অভিনব ওর কথায় কেন বিশ্বাস করছে। আমি সত্যি আজ অব্দি অভিনবকে কখনো ঠকাইনি। খুবই গন্ডগোলের বিষয় বলুন না। দুজনের বক্তব্য একদম উল্টো। বরখা বলছে যে ও কখনো কুল্লারের সঙ্গে দেখাই করেনি। রাহিল বলছে যে ওই রাতে আমার ভাই ওর সঙ্গে ছিলই না। এভাবে তো দুজনে আদালতে আপনার ভাইকে মিথ্যাবাদী প্রমাণ করে দেবে। তার উপর জগদীশ কুল্লারের সিকিউরিটি গার্ড উজাগর সিং, ও তো অভিনবকে ওখানে আসতেও দেখেছে। স্যার, এই কেসে ওর সাক্ষ্যটাই মেন। এবার বুঝতে পারছি যে কেন ডিফেন্স লয়ার কুন্দন শাহ এই কেসটা থেকে নিজের হাত সরিয়ে নিয়েছেন। গুড্ডু, হ্যাঁ মা। এসে গেছিস তুই? হ্যাঁ মা। সমস্ত সাক্ষী, সমস্ত প্রমাণ আমার ভাইয়ের বিরুদ্ধে যাচ্ছে এখানে। ওই চর লস্কর সিং যে ওই ছবিগুলো তুলেছিল, ওর কোনো খোঁজ পেলি? হ্যাঁ স্যার, আমি ওখানে গেছিলাম, কিন্তু ওর অফিসে তালা লাগানো ছিল। অবাক কাণ্ড। কাল এই কেসটা শুনানি রয়েছে, আর এত গুরুত্বপূর্ণ একটা সাক্ষী বেপাত্তা। কেস কিরকম চলছে? চলছে এক প্রকার। গলি তাড়াতাড়ি ফিরবে তো? তুমি চিন্তা করো না, চলে আসবে। মা, ও আমার সহায়ক বরুণ। নমস্কার, বেঁচে থাকো। নাও চা খাও। থ্যাংক ইউ। বসো। অ্যাসিস্ট্যান্ট যখন তখন ওর খেয়াল রেখো। এ খাওয়া দাওয়ার ব্যাপারে এতটাই অনিয়ম করে, দেখো কিরাম রোগা হয়ে গেছে। কে খেয়াল রাখবে আমার? ও কি সব কথা বলছো মা? আর যদি আমি রোগা হয়ে গিয়ে থাকি, ও তাহলে কি? পা দুটো দেখো, বাঁশের কঞ্চি যেন। ও কাম অন স্যার। হাউ ইজ গোয়িং পাঠক? তুমি তোমার ছেলেকে এভাবে কি করে ডাকতে পারো? তোমার কথায় আমি ওকে এখানে ডেকেছি, তাই বলে এটা ভেবো না যে সবকিছু তোমার কথাতেই আমি করব, বুঝলে? সো শুনলাম যে অভিনবর সপক্ষে সাক্ষীদের খুঁজতে গিয়ে আপনার খুব অসুবিধে হচ্ছে। ওই সাক্ষীদের বলো ওদের মুখ খুলতে, তার জন্য যত খুশি টাকা আমি দিতে পারি, কিন্তু আদালতে ওরা যেন অভিনবর সপক্ষে মুখ খোলে। বলে দিও ওদের পাঠক। অভিনবর উকিল আমি, কোনো দালাল নয় যে সাক্ষীদের সঙ্গে আমি এটা নিয়ে লেনদেন করব। এখনো বদলাওনি। আপনিও বদলাননি। যদি এটাই বুঝে থাকো তাহলে এটাও জানো যে আমার যা প্রয়োজন সেটা পাওয়ার জন্য আমি যত দূর খুশি যেতে পারি। আর এই কেসটাতে আমি চাই অভিনবর মুক্তি, যে কোনো মূল্যে, তোমার, আমার কিংবা অন্য কারো। হ্যাভ ইউ টি? বি কমফোর্টেবল। স্যার, একটা কথা বলি। আপনার বাবার সরনাম শিখাওয়াত, আর আপনার পাঠক। পাঠক আমার মায়ের পদবি বলুন। শেখাওয়াত পদবি থেকে তো আমার বাবা আমাকে ব্রাত্য করে দিয়েছে। কেন স্যার? অনেক বড় লম্বা কাহিনী এটা, বলবো অন্য কোনো দিন। এই সময়
পুরো মনোনিবেশটা এই কেসের উপর করতে হবে। এই কেসে যে প্রসিকিউটর রয়েছেন উনিও আজ পর্যন্ত কোনো কেস হারেননি, ধর্মেন্দ্র দেশাই। মিলর্ড, 19শে জানুয়ারি রাত্রি ঠিক 9টায় মিস্টার অভিনব শেখাওয়াত রাগে আর নেশায় চূর হয়ে শহরের ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার জগদীশ কুল্লারের বাংলোয় পৌঁছান, যার এনার ফিয়ান্সের সাথে অ্যাফেয়ার ছিল। তার বদলা নেওয়ার জন্য ইনি এনার লাইসেন্স রিভলভার কোল্ট M1911 নিয়ে গেছিলেন। উজাগর সিং, সেই রাতে খুল্লার সাহেবের বাংলোর বাইরে তুমি ছিলে, আর তুমি এই লোকটিকে তাকে হত্যা করে বাইরে যাবার সময় দেখে ফেলেছিলে। জানি না সাহেব। জানি না? আসলে জানেন সাহেব, ওই সময় আমি ডিউটিতেই ছিলাম না, আমি তো বাড়িতে গিয়েছিলাম খাবার খেতে। অর্ডার অর্ডার। কিন্তু উজাগর সিং, তুমি আমাকে বলেছিলে যে তুমি এই লোকটাকে প্রথমে বাইরে থেকে ভিতরে আর তারপর ভিতর থেকে বাইরে যেতে দেখেছো। না সাহেব, আমি তো এরকমটা বলিনি, আমি দেখিনি, আমি তো ওই সময় ডিউটিতে ছিলামই না, জানি না কে বাড়ির মধ্যে এসেছিল আর কে আমার সাহেবকে খুন করেছে। ওই সাক্ষীদের বলো যেন ওরা মুখ খোলে, তার জন্য যা টাকা প্রয়োজন আমি দিতে পারি। এটাই সত্যি না সত্যিটা অন্য কিছু? ইওর অনার, আমি মিস্টার অভিনবর বন্ধু রাহিল খানকে ডাকার অনুমতি চাইব। অনুমতি দিচ্ছি। আসুন। রাহিল। চুপ! বলতে দাও ওকে। হ্যাঁ রাহিল, ওই সন্ধ্যাবেলায় অভিনব তোমার সাথে ছিল, তাও আবার নেশায় চুর, আর তারপরে ও নিজের পিস্তলটা নেয় আর বলে যে ও জগদীশ খুল্লারের বাড়িতে আছে তাকে মারতে, তাই বলেছিল না? হ্যাঁ বলো বলো। আগে না, অভিনব যে সাক্ষী পুলিশকে দিয়েছিল সেটাই সত্যি। ওই রাতে অভিনব আমার সঙ্গে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা অবধি ছিল, আর মিস্টার খুল্লারের মৃত্যু 9টার সময় হয়, তাই বোঝাই যাচ্ছে অভিনব নির্দোষ। অর্ডার অর্ডার। এটা কি বলছো তুমি? সেটাই যেটা আপনি শুনছেন। অভিনব নির্দোষ, আর ওর নির্দোষ হওয়ার সবচেয়ে বড় সাক্ষী আমি। মিলর্ড, এটা কি হচ্ছে? উনি তো উল্টো কথা বলছেন। আপনি দেখলেন এই লোকগুলো নিজের বয়ান বদলে ফেলছে। পুলিশের সামনে ছাড়বো না, ছাড়বো না আমি প্রমাণ করেই ছাড়বো যে খুনটা অভিনবই করেছে। মিস্টার অভিনব, এই গুলিগুলোকে চেনেন তো নিশ্চয়ই, না? আগে না। না? মিস্টার অভিনব, এই দুটো 45 ক্যালিবারের গুলি, আর ব্যালিস্টিক রিপোর্টের অনুসারে এই গুলিগুলোর কারণেই মিস্টার খুল্লারের মৃত্যু হয়, আর সেটা চলে একটা কোল্ট M1911 বন্দুক থেকে। এমনিতে
আপনারও বন্দুক আছে তাই না? সেটা কি? ওটা একটা কোল্ট M191, কিন্তু লাইসেন্স আছে বাবার নামে। তার মানে ওই বন্দুকটাই? না দেশাইবাবু, ওই গানটাই নয়, ওরকমই একটা গান। জয়পুরে 1426 জন লোকের কাছে ওই মেকার, ওই মডেলেরই গান আছে, M1911। মিস্টার কেডি, আমার পুরো বিশ্বাস আছে যে আরো 1426 জন লোকের একই মডেলের বন্দুক তাদের কাছেই আছে, কিন্তু আপনার বন্দুকটা কোথায়? পুলিশ ইনভেস্টিগেশনের সময় আপনার কাছে ওটা চেয়েছিল তাই না? আগে ওটা আমি ঘরের মধ্যেই রেখেছিলাম, কিন্তু হারিয়ে গেছিল। কি? লস্ট হারিয়ে গেছিল। হ্যাঁ। শুনেছেন মিস্টার কেডি, হারিয়ে গেছে। জজ সাহেব শুনেছেন আপনি? বন্দুক হারিয়ে গেছে। মাথায় ঢুকছে না, এটা বন্দুক না রুমাল। হারিয়ে গেছে, আর তাও এত বড় অভিযোগ আসার পরে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর একটা কথা জিজ্ঞেস করছি, ওই দিন সন্ধ্যাবেলা যখন আপনি আপনার বন্ধু রাহিল খানের সঙ্গে ছিলেন, তখন আপনি কি ধরনের জামা কাপড় পরেছিলেন? আগে আমি একটা হোয়াইট টি শার্ট আর নীল জিন্স পরেছিলাম। হোয়াইট টি শার্ট? তাহলে ওই হোয়াইট টি শার্টটা কোথায়? পুলিশ আই থিঙ্ক আপনার কাছে সেটাও চেয়েছিল তাই না? আগে ওটাও হারিয়ে গেছে। এটাও হারিয়ে গেছে জজ সাহেব। তার মানে ঘটনাস্থল থেকে প্রমাণ হারিয়ে গেছে। আই অবজেক্ট ইওর অনার। অভিনবর বন্দুক আর ও টি শার্ট এই কেসে সাক্ষ্য হিসাবে পেশ করা হয়নি। কোনো ব্যাপার নেই কেডি সাহেব, জজ সাহেব, আমি আরো প্রমাণ নিয়ে আসছি। মিস্টার অভিনব, এইটা কি? এই বাটনটা পুলিশ মিস্টার খুল্লারের মৃতদেহের পাশ থেকে পায়। এটা আপনারই বাটন না? এই বোতামটা আমার বাবার কোটে। বাবার কোটের? সাইলেন্স। তার মানে তুমি তোমার বাবার কোটটা পরেছিলে? আগে হ্যাঁ। না, আগে না। তাহলে এই বাটনটা ওখানে কি করে পৌঁছালো? সেটা আমি বলতে পারি। আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। স্যার, আমার নাম রাজেন্দ্র সিং টঙ্ক। আমি এই শহরের বড় বিল্ডারদের মধ্যে একজন, মিস্টার শেখাওয়াতের মতো। আপনারা হয়তো জানেন না যে অভিনবর থেকে অনেক আগে মিস্টার জগদীশ খুল্লারকে মিস্টার শেখাওয়াত চেনেন। আসলে মিস্টার জগদীশ খুল্লার মিস্টার শেখাওয়াতের জন্য এমন বিষাক্ত কাঁটা ছিলেন যেটাকে বার করে দেওয়াটা ওনার খুব দরকার ছিল। আচ্ছা, টং সাহেব একটু যদি খুলে বলেন। স্যার, যোধবারে 400 একরের একটা প্লট ইনি কিনেছিলেন গলফ কমপ্লেক্স বানানোর জন্য, কিন্তু মিস্টার জগদীশ খুল্লারের ওনার কাগজপত্রে কিছু গোলমাল নজরে পড়ে, তো উনি সেটাকে আটকে দেন। আমার ভালো মতো মনে আছে যে একবার মিস্টার খুল্লারের সাথে দেখা করতে আমি ওনার দপ্তরে গিয়েছিলাম, তো আমি দেখলাম যে আমার কমপ্লেক্সের প্ল্যানটা পাস না করার মানেটা কি? কেননা জমিতে ডিসপুট আছে আর আপনি বেআইনিভাবে জোর জবরদস্তি জমিটা দখল করে রেখেছেন। প্রমাণ দিন আমাকে, প্রমাণ। কোটি কোটি টাকা খরচ হয়েছে আমার এই প্রজেক্টের পেছনে। যদি এই প্রজেক্টটা না হয় তাহলে যা লোকসান হবে আমি সেটা সামলাতে পারবো না। এটা তো আমার প্রবলেম না, আর এমনিতে আপনি যেতে পারেন। আমার দ্বিতীয় মিটিং মিস্টার টংয়ের সঙ্গে রয়েছে। ও, এবার বুঝতে পারলাম যে আমার প্ল্যানটা কেন পাস হচ্ছে না। কাটমানি চাই তোমার। বলো, কত টাকা দিচ্ছে ওরা তোমায়? ওর থেকে বেশি টাকা আমি পাঠিয়ে দেবো। মিস্টার শেখাওয়াত, আই সেড লিভ। দেখো খুল্লার, কোটি কোটি টাকা লাগিয়েছি আমি এই প্রজেক্টে, আর এই প্রজেক্টটা যে কোনো মূল্যেই কিন্তু হবে। আমি যতদিন আছি ততদিন এই প্রজেক্ট কখনোই সম্ভব নয়। ঠিক বলছো তুমি। তুমি যতক্ষণ থাকবে এই প্রজেক্টটা হতে পারবে না, কিন্তু এখন দেখার এটাই যে তুমি কতদিন টিকে থাকো।
আসুন মিস্টার টং, বসুন। হ্যাঁ, এইবার আমি বুঝতে পেরেছি। তার মানে দাঁড়ায় যে বাপ আর ছেলে দুজনের একই লোকের সাথে শত্রুতা ছিল, তাই না? হ্যাঁ, 16 আনা সত্যি। মানে একজনের পার্সোনাল আর একজনের প্রফেশনাল, তাই তো? সে যাই হোক, কেসটা এবার আমি পুরো বুঝে গেছি যে এই খুনটা পার্সোনাল কোনো কারণে নয়, বরং প্রফেশনাল কারণে খুন। এটাই হলো কেসটা, তাই না? আগে বুঝতে পেরেছি বাবা, আমার কাছে পুরো ঘটনাই পরিষ্কার এখন। ইওর অনার, ব্যাপারটা হলো বরখাকে যখন এখানে ডাকবো যে এই অভিনবর হবু স্ত্রী, তখন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ডাকবো? অনুমতি দিচ্ছি। হ্যাঁ, তাহলে বরখা দেবী, আপনার স্বামীর সরি আপনার হবু স্বামী না? দেখুন, বলছি কি, কিছু মনে করবেন না, হ্যাঁ? কিন্তু ওনার বক্তব্য অনুসারে আপনার আর মিস্টার জগদীশের মধ্যে কিছু একটা চলছিল। তাহলে এই কথাটা সত্যি? না, একদম সত্যি না। আমি জগদীশ কুল্লারকে চিনি না, আমার সঙ্গে আলাপই হয়নি, আর আমি দেখিনি ওনাকে। মিথ্যে বলছো? আমার কাছে প্রমাণ আছে। কোথায় কোথায় প্রমাণ কোথায় আছে? দেখাও। বরখার উপর নজর রাখার জন্য আমি একজন গোয়েন্দা নিয়োগ করেছিলাম, লস্কর সিং। ও খুল্লার আর বরখার অনেকগুলো ছবি তুলেছিল। আচ্ছা, তাহলে এই লস্কর সিং কোথায়? ভাই, এটা যেন আবার বলবেন না যে ওই বন্দুক আর টি শার্টের মতো ও উধাও হয়ে গেছে। অর্ডার অর্ডার। ওই আপনার ভাষায় কি যেন বলে দেশাইবাবু, একটু ধৈর্য ধরুন। এই ছবিগুলো কোথায়? ওই ছবিগুলো? ওগুলো আমার কাছে নেই, লস্কর সিং এর কাছে আছে। কিন্তু লস্কর সিং নিখোঁজ, পালিয়ে গেছে। তোমার কি মনে আছে যে কোন তারিখে এই ছবিগুলো তোলা হয়েছিল? ভালো করে মনে আছে। 9, 10 আর 11 জানুয়ারি, যখন বরখা আমাকে মিথ্যে বলেছিল যে ও আঙ্কেলের সাথে দেখা করতে গেছিল আগ্রা, বাট দ্য ফ্যাক্ট ইজ ও এখানে জয়পুরে ছিল নিজের প্রেমিকের সঙ্গে। না অভিনব, ওই দিন আমি আগ্রাতে ছিলাম। 10 তারিখে আমরা তাজমহল দেখতে গেছিলাম, তার ফটো আছে আমার মোবাইলে, দেখুন। আচ্ছা, দেখাও দেখাও, ফটোটা দেখাও তো। ও আগ্রায় ছিল কেডি সাহেব। দেখুন দেখুন কেডি সাহেব, শি ইজ রাইট। আচ্ছা, আমাকে একটা কথা বোঝান যে উনি ওনার পুরো পরিবারের সাথে আগ্রায় ছিলেন, তখন উনি জয়পুরে কিভাবে থাকতে পারেন? হ্যাঁ, তোমার চর মিথ্যা কথা বলছে না তো? মিথ্যে আপনার ভাই বলছে। কোনো গোয়েন্দাগিরির প্রশ্নই নেই, কোনো অ্যাফেয়ার নেই। অভিনব শেখাওয়াতের গল্প শুধুমাত্র একটা ডিস্ট্রাকশনের ব্যাপার আসল কেস থেকে। মিস্টার জগদীশ খুল্লারের সাথে শুধু আপনার ভাইয়েরই নয়, আপনার বাবারও ঝামেলা ছিল। বিরোধ ছিল ওনার ওই 400 কোটি টাকার জমিটা নিয়ে। মিস্টার দেশাই, আপনি টঙের বয়ানের উপর ভিত্তি করে মিস্টার শেখাওয়াতকে এই কেসে কখনোই চাপ দিতে পারেন না। আচ্ছা, তাহলে এই বাটনটাকে ভিত্তি করে তো জোড়াই যেতে পারে, তাই না? আসলে এই কেসে মিস্টার অভিনব হলেন ছোট্ট একটা গুটি। আসল বাদশা তো হলেন মিস্টার করণবীর শেখাওয়াত, a corrupt, an evil man, যিনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো পর্যায়ে যেতে পারেন। মিস্টার দেশাই, আপনার এই লাঞ্ছনার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? আপনি কবে থেকে মিস্টার শেখাওয়াতের দুর্নীতিগুলো সম্বন্ধে অজ্ঞ থাকতে শুরু করলেন মিস্টার পাঠক? কারণ ইনি আপনার পিতা হন, তাই না? সাইলেন্স। এটা আদালত, আর আদালতে আমার জন্য কেউ বাবা নয়, কেউ ভাই নয়, শুধু মক্কেল। আদালত? তাহলে মিস্টার কেটি পাঠক, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আজ থেকে প্রায় 12 বছর আগে নিজের ক্যারিয়ারে সবচাইতে বড় এবং সর্বপ্রথম কেস আপনি এই আদালতেই লড়েছিলেন। মনে পড়ে আপনার? আচ্ছা, এটা বলুন যে ওটা কোন কেস ছিল? হ্যাঁ, দেখুন দেশাইবাবু, ওই কেসটার সঙ্গে এই কেসটার কোনো সম্পর্ক নেই। কেন সম্পর্ক থাকবে না কেডি সাহেব? একদম সম্পর্ক আছে। আপনি আগে বলুন যে কার বিরুদ্ধে ওই কেসটা ছিল। বলুন বলুন। মিস্টার করণবীর শেখাওয়াতের বিরুদ্ধে। হ্যাঁ,
মিস্টার কেডি পাঠক, আপনার জীবনের এত বড় একটা কেস, তাও আবার আপনার পিতার বিরুদ্ধে, হ্যাঁ? কেন বলুন না কেন? আপনার যদি অসুবিধা হয় আমি বলে দেব। রাজস্থানের সবচেয়ে সেন্সেশনাল কেস, যেখানে ছেলে তার পিতার সমস্ত দুর্নীতির উপর থেকে পর্দা সরাবার জন্য লড়ছিলেন এবং সেটা করেন কেসটা জিতে। সেই সময় এই লোকটা তোমার কাছে ভ্রষ্ট ছিল, আর হঠাৎ সেই লোকটাই তোমার কাছে সাধু পুরুষ কি করে হয়ে গেল মিস্টার কেডি পাঠক? কি হলো? মুখ শুকিয়ে গেল? কোর্ট ইজ অ্যাডজার্নড। আজ থেকে প্রায় 12 বছর আগে মিস্টার কেডি পাঠক আপনার জীবনে এত বড় একটা কেস, তাও আবার আপনার পিতার বিরুদ্ধে, হ্যাঁ? রাজস্থানের সবচেয়ে সেন্সেশনাল কেস, যেখানে ছেলে তার পিতার সমস্ত দুর্নীতির উপর থেকে পর্দা সরাবার জন্য লড়ছিলেন। সেই সময় এই লোকটা তোমার কাছে ভ্রষ্ট ছিল, আর হঠাৎ সেই লোকটাই তোমার কাছে সাধু পুরুষ কি করে হয়ে গেল মিস্টার কেডি পাঠক? কি ভাবছিলে তুমি? বারো বছর আগে আমার গায়ে যে কাদা তুমি ছুঁড়েছিলে, সেটার দাগ ধুয়ে গেছে হয়তো না মিস্টার কেডি পাঠক? সেই কাদাটা আজও আমার দিকে ছুঁড়ে মারা হচ্ছে। তোমার ওই ভুলটা আজকেও আমার মাথা নিচু করে দিল আদালতে। ভুলটা আমার নয়, আপনার ছিল, আর আপনি এই কথাটা ভালো মতোই জানেন। চলো মেনে নিচ্ছি যে ওই কেসটাতে দোষ আমার ছিল আমার দোষ, কিন্তু এই কেসটাতে নয়। এই কেসটাতেও দোষী আপনি। আচ্ছা, সেটা কিভাবে? রাহিল আর ওজাগর তাদের বয়ানটা কার কথা মতো বদলালো? আপনার ঘুষ দেওয়ার জন্য, আপনার দেখানো টাকার লোভে। হ্যাঁ, আমি টাকা দিয়েছিলাম ওদের বয়ান বদলাবার জন্য, কিন্তু সেই ঘুষটা দেওয়া হয়েছিল সত্যি বলার জন্য, মিথ্যে বলার জন্য নয়। সত্যি? হ্যাঁ সত্যি। ওই সত্যি যে তোমার ভাই নির্দোষ, করেনি ও খুন ওই খুল্লারকে। কিন্তু এখনো যদি তোমার নিজের রক্তের থেকে অন্যদের উপর বিশ্বাস থাকে, তাহলে ছেড়ে দাও এই কেস। আমি এই কেসটা ছাড়ব না। আমি আমার মাকে কথা দিয়েছি যে আমার ভাইকে নির্দোষ প্রমাণ করে তাকে বাড়িতে নিয়ে যাব। So be it, Mr. Pathak. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.